হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এএলপি টেকনিশিয়ান 2024 ইলেকট্রিশিয়ান ট্রেড। তোমরা জানো যে বেশ কয়েকদিন আগে আমাদের একটা ইলেকট্রিশিয়ানের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করা হয়েছে, যেটা সম্পর্কে আমি ডিটেলসে তোমাদের বলেছিলাম কী করে পড়ানো হবে না হবে, প্রাইস কী থাকবে, প্রত্যেকটা বিষয় আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। দেখো, ইলেকট্রিশিয়ান ট্রেড একটা অতি গুরুত্বপূর্ণ ট্রেড। কারণ কি? কারণ তোমরা এএলপি এবং টেকনিশিয়ান দুটো পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে, মানে সিলেবাস একবার কভার করছো কিন্তু দুটো পরীক্ষা কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ইলেকট্রিশিয়ান ট্রেড কিন্তু এমনটা নয় যে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 2 মাসে, কারণ ইলেকট্রিশিয়ান ট্রেড দেখো প্রত্যেকটা ট্রেডেরই অবশ্যই একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু তুলনামূলকভাবে ইলেকট্রিশিয়ান ট্রেড আমার মনে হয় অনেক নিউমেরিক্যালের ব্যাপার থাকে, অনেক এমসিকিউ এর ব্যাপার থাকে, তো একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হয় ইলেকট্রিশিয়ান ট্রেড। তো আমি বলেছিলাম যে এখানে এমসিকিউ দেখে অনেকে ভেবেছিল যে হয়তো স্যার চ্যাপ্টার ওয়াইজ শুধু এমসিকিউ, না তা নয়, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে যে কোনো সাবজেক্ট তুমি পড়ো, যে কোনো সাবজেক্ট ওঠাও, চ্যাপ্টার ওয়াইজ যতক্ষণ না ডিটেলসে পড়ছো, তার থেকে নিউমেরিক্যাল এমসিকিউ ডিটেলসে না পড়ছো, ততক্ষণ পর্যন্ত সেই চ্যাপ্টারটার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয় না। তো সেইভাবেই পড়ানো হবে। আজকে তোমাদের ওই ফাউন্ডেশন ব্যাচ যখন স্টার্ট করেছিলাম, তোমাদের একটা দাবি ছিল যে স্যার আমরা ডেমো ক্লাস দরকার, তো আজকে ডেমো ক্লাসই নিয়ে আসা হয়েছে। জানো ইলেকট্রিশিয়ানের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। দেখো, আমি শুরু করার আগে একটা কথা বলে দিই, এই কোর্সটা কিন্তু আমি করাইনি বা আমি পড়াইনি, কারণ তোমরা জানো যে আমি মেকানিক্যালের লোক, ইলেকট্রিক্যালের নই। তো আমাদের সুপ্রিয় স্যার পড়িয়েছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, কিন্তু যেহেতু ট্রেড, আমরা ছোটোর থেকে তো ট্রেড পড়ে অভ্যস্ত নয়। যদি ইতিহাস ভূগোলের ক্লাস হতো, অঙ্কের ক্লাস হতো বা সায়েন্সের ক্লাস হতো, আমরা বুঝতে পারতাম সহজে, আমাদের যদি ইজিলি বোঝায় আমরা বুঝতে পারি। কিন্তু ট্রেডের ক্লাস একটু মন দিয়ে দেখবে, এমনটা নয় যে প্রথমবারে ফার্স্ট টাইম দেখছো, ফার্স্ট টাইম দেখে তুমি বুঝে গেলে, নাই হতে পারে। তার মানে কমেন্টে বলবে না যে স্যার স্যার ভালো নয়, এটা ঠিক নয়, ওটা পুরো জিনিসটাকে শুনবে কমপ্লিটলি। যদি পারো 2বার শোনো, 3বার শোনো, নিশ্চয়ই বোধগম্য হবে। কিন্তু চট করে যদি বিচার করো যে না এই ক্লাসটা ঠিক নয়, তাহলে কিন্তু ঠিক হবে না কাজটা, ঠিক আছে। মানে আগে শুনতে হবে তোমাদেরকে, কারণ ট্রেডের ব্যাপারটা অনেকে ভুলে গেছে, অনেকের মাথা থেকে আউট হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাপারটাকে শুনবে, তারপর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তারপরে পরের ব্যাপার কোর্স নেবে না নেবে সেটা পরের ব্যাপার। ভিডিওটা শুরু করার আগে জাস্ট দুটো একটা কথা বলে নেবো একদম শর্টে, জাস্ট 2-1 মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নেবো, কারণ অনেক স্টুডেন্টের ডিমান্ড থাকে কোর্স সম্পর্কে জানার। তোমরা জানো যে আমরা শুধুমাত্র রেলওয়ের জন্য প্রিপারেশন দিই, অন্য কোনো কিছুর জন্য নয়। শুধুমাত্র তোমার স্বপ্ন যদি রেলওয়ে হয়ে থাকে, তাহলে একমাত্র আমরা রেলওয়ের জন্যই কিন্তু পড়াই। ইলেকট্রিশিয়ান ট্রেড শুধু নয়, এই যে ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, যা কিছু ট্রেড দেখছো প্রত্যেকটা ট্রেড আমাদের এখানে পড়ানো হয়, আর যার প্রাইস মাত্র 699 টাকা অফার প্রাইসে রাখা হয়েছে। কিন্তু এই প্রাইসটা চেঞ্জ হবে, এই পয়সা থাকবে না, আপাতত 699 টাকাতেই রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ফাউন্ডেশন ব্যাচ ট্রেডে যেটা স্টার্ট হয়েছে, রেকর্ডিং ভিডিও, অনেক জায়গায় জব করো, তাদের জন্য প্রবলেম হয় রেকর্ডিং ভিডিও না থাকলে। রেকর্ডিং ভিডিও, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, এমসিকিউ, পিডিএফ, বাংলা ভাষায় প্রত্যেকটা ক্লাস বোঝানো হবে, নিমি প্যাটার্ন ক্লাস হবে ডিটেলসে, ঠিক আছে। আর এটা আমি বলে রাখি 14,000, আমি 2-1 দিন আগে এটা নিয়ে ভিডিও দিয়েছি, যদি কেউ চাও ভিডিও সেকশনে গিয়ে চেক করতে পারো, ডিটেলসে ওখানে দেখিয়েছি। 14,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে তোমরা এই সাবজেক্টগুলো পাবে, সায়েন্সের এগুলো পাবে, জিকের এটা পাবে, ম্যাথের কমপ্লিটলি নির্ভুলভাবে পাবে। রেলের সব কটা পরীক্ষা কভার আপ করা আছে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত, প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, CBT 1 CBT 2 বোথ, ঠিক আছে। যদি পিডিএফ চাই, যে পিডিএফ লেখা আছে, পিডিএফ চাইলে মাত্র 699 টাকা, এটা অফার প্রাইস ছিল প্রথম 50 জনের জন্য, কিন্তু এই ক্রস করে গেছে, তাও এখনও পর্যন্ত 699 টাকায় রাখা হয়েছে। আর যদি কেউ প্রিন্ট বাড়িতে চাও, তার জন্য 1599 টাকা প্রাইস, ঠিক আছে। আর যদি পার্টিকুলার কেউ সায়েন্স চাও, জিকে চাও, ম্যাথ চাও, সেটার জন্য ব্যবস্থা আছে। কি করবে আমি বলে দিচ্ছি, নাম্বার আছে, ওই নাম্বারে তোমরা মেসেজ করলেই হবে। এলপি টেকনিশিয়ানের জন্য ব্যাচ অ্যাভেলেবেল আছে, এটা CBT 1 CBT 2 বোথ, হ্যাঁ, শুধুমাত্র একটা ভাববে না, CBT 1 CBT 2 বোথ কিন্তু এলপি নন টেকনিক্যাল সাবজেক্ট, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। আর একটা কম্বাইন্ড ব্যাচ আছে, তোমাদের জানিয়ে রাখি, এই কম্বাইন্ড ব্যাচ এটা রেলে যে কোনো এক্সামে তোমরা বসে যাও, নন টেকনিক্যাল, ম্যাথামেটিক্স, জিকে, রিজনিং, জেনারেল সায়েন্স, প্রত্যেকটা জিনিস কভার আপ করবে। প্রত্যেকটা এক্সামের জন্য 1499 টাকা প্রাইস আছে, কিন্তু এটা 100% এটার অফার, এটা প্রাইস বাড়বে, যেটা 1999 বা 2499 হয়ে যাবে, এটা শিওর হবে, ঠিক আছে। কারণ এই প্রাইসে দেওয়া পসিবল নয়, কারণ প্রচুর ছেলে অ্যাডমিশন নিচ্ছে, আর এখানে অনেক কিছু জিনিস দিতে হয়, তো এখানে দেওয়াটা পসিবল নয়। এই প্রাইসটা বাড়বে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তোমরা এই কোর্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করো যদি কেউ নিতে চাও। এছাড়া আমাদের আরপিএফ এসআই কনস্টেবলের কমপ্লিট ব্যাচ আছে, 1299 টাকায় নতুন লঞ্চ করা হয়েছে। আরপিএফ এর স্পেশাল, আমাদের তো একটা কমপ্লিট ম্যাথ ব্যাচ আছেই, যদি কেউ শুধুমাত্র আরপিএফ এর জন্য পড়তে চাও, স্পেশাল ম্যাথ ব্যাচ, তার জন্য মাত্র 499 টাকায় ব্যাচটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় ডিটেলসে ক্লাস চলবে।
আর এই সব কিছু নেওয়ার জন্য তোমরা পিডিএফ নাও, কোর্স নাও, যা কিছু নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, কল করো, যা কিছু করো, হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ডিটেলসে জানতে পারো। সেটা বিগত বছরের প্রশ্নই নাও বা যে কোনো নন টেকনিক্যাল যা কিছু কোর্স নাও। সেটা ধরো ইলেকট্রিশিয়ান নেবে, ইলেকট্রিশিয়ান লিখে পাঠালে পেমেন্ট নাম্বার সেন্ড করবো, পেমেন্ট করবে, একটা স্ক্রিনশট দেবে, 5 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হবে। যদি পিডিএফ নাও তাহলে পিডিএফ লিখে পাঠাবে, পিডিএফের পেমেন্ট নাম্বার দেওয়া হবে, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ভেরি ইজি সিস্টেম। আর না হলে আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ইনস্টল করো, ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ইনস্টল করে ডাইরেক্টও পেমেন্ট করে তোমরা নিতে পারো। তো চলো আর বেশি কথা না বলে ডাইরেক্ট স্টার্ট করা যাক। আর স্টার্ট করার আগে আমি আরও একবার বলে দিই, এটা কিন্তু ট্রেডের কোর্স। একটু মন দিয়ে শুনবে, প্রথমবারই কিন্তু বিচার করো না, একটু ডিটেলসে একটু মন দিয়ে একটু মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটা শুনবে, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারটি হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। ঠিক আছে, ম্যাগনেটিক সার্কিট। এই ম্যাগনেটিক সার্কিট চ্যাপ্টারটি শেষ হওয়ার পরে আমরা পরপর ইলেকট্রিক্যাল মেশিনগুলো পড়ব। ঠিক আছে, যেমন ডিসি জেনারেটর, এই ডিসি জেনারেটর, ডিসি মোটর, ট্রান্সফরমার, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা কিন্তু পরপর পড়ব। কিন্তু এই ম্যাগনেট পড়া না হলে এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়া হবে না। ঠিক আছে, আরও কিন্তু অনেক ইলেকট্রিক্যাল মেশিন আছে, সিনক্রোনাস মোটর আছে, ইন্ডাকশন মোটর আছে, অল্টারনেটর আছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, প্রচুর কিন্তু আমাদের পরপর পড়তে হবে। তো ম্যাগনেট হচ্ছে খুব ভাইটাল চ্যাপ্টার। এই ম্যাগনেট বা ম্যাগনেটিজম, ঠিক আছে, ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক, এটা আমরা সবাই জানি। তো আজকে আমরা ম্যাগনেট পড়ব। ঠিক আছে, পরপর ম্যাগনেটের কটি ক্লাস করব, তারপর ম্যাগনেটের এমসিকিউ করব, তারপর আমরা কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ম্যাগনেট কী জিনিস না, আমরা সচরাচর দেখেছি যেটি একটি সাবস্টেন্স। এই ম্যাগনেটের সঙ্গে কিন্তু ছোট থেকে আমরা পরিচিত। ঠিক আছে, ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। তো একটি সাবস্টেন্স, ম্যাগনেট হচ্ছে একটি সাবস্টেন্স। এর কাজ কি, এ কী করে, জেনারেলি কী থেকে আমরা একে চিনতে পারি না, এ কিছু ম্যাটেরিয়াল যেমন আয়রন, স্টিল, এদেরকে আকর্ষণ করে। এবং এটা আমরা কিন্তু দেখে এসেছি। এবং ফার্স্ট ম্যাগনেটকে এই ধর্মের ভিত্তিতে কিন্তু চেনা যায় যে এটি হচ্ছে একটি সাবস্টেন্স যে আয়রন, স্টিল এই ধরনের মেটেরিয়ালকে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে। এ সাবস্টেন্স দ্যাট অ্যাট্রাক্টস পিস অফ আয়রন অ্যান্ড স্টিল ইজ কল্ড এ ম্যাগনেট। এই যে ম্যাগনেটের ধর্ম, যে ধর্মের জন্য এই আয়রন, স্টিল এগুলোকে আকর্ষণ করছে, অ্যাট্রাক্ট করছে, এই ধর্মটিকে বলছে ম্যাগনেটিজম। কোনো জায়গায় চ্যাপ্টারটির নাম কিন্তু ম্যাগনেটিজমও লেখা হয়েছে, বা ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম এটিও কিন্তু লেখা হয়েছে। তাহলে এক কথায় চুম্বক বলতে কী বোঝাচ্ছে না, চুম্বক হচ্ছে একটি পদার্থ যে আয়রন, স্টিল এই সমস্ত মেটেরিয়ালকে আকর্ষণ করে, এবং যে ধর্মের জন্য এই আকর্ষণ করছে সেই ধর্মটিকে বলছে ম্যাগনেটিজম। ঠিক আছে, নর্মাল স্টেটে নেচারালি এই ম্যাগনেটকে কিন্তু আকরিক বা খনিজের ফর্মে পাওয়া যায়। একে নর্মালি এই মিনারেলের ফর্মে পাওয়া যায়, এবং যে পদার্থ থেকে কিন্তু ম্যাগনেট পাওয়া যাচ্ছে তাকে বলছে, যে ম্যাটেরিয়াল থেকে, তাকে বলছে ম্যাগনেটাইট। তাহলে আরেকটা জিনিস আমরা জানলাম যে প্রকৃতিতে কিন্তু ম্যাগনেট পাওয়া যায় এই মিনারেলের ফর্মে। ঠিক আছে, তো যে মেটেরিয়াল থেকে পাওয়া যাচ্ছে, যে মেটেরিয়ালের মধ্যে এটি থাকে সেটি হচ্ছে ম্যাগনেটাইট। এটি কিন্তু কোশ্চেনে আসে যে কোন মিনারেল থেকে কিন্তু ম্যাগনেটকে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে কিন্তু ম্যাগনেটাইট। এখন জেনারেলি কী হয় যে সমস্ত ম্যাগনেটকে নেচারালি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ন্যাচারাল ম্যাগনেট যারা আছে, যারা এই ন্যাচারাল ম্যাগনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, যারা এই ন্যাচারাল ম্যাগনেট হয়ে যাচ্ছে, এদের কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু সেই রকম থাকে না। ন্যাচারাল ম্যাগনেট, ঠিক আছে, এর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু সেই রকম থাকে না। এবং এই প্র্যাকটিক্যাল ভ্যালু না থাকার জন্য এই সমস্ত ম্যাগনেট, ন্যাচারাল ম্যাগনেট কিন্তু খুব বেশি স্ট্রং হয় না।
এবং যে কারণে কিন্তু এদেরকে মডার্ন ডিভাইসে অনেক ভালো ভালো ইকুইপমেন্টে কিন্তু ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে নতুন করে আমাদেরকে আর্টিফিশিয়াল ম্যাগনেট তৈরি করতে হবে, সেটা নিয়ে আমরা পড়ব। তো মেন কিন্তু ন্যাচারাল ম্যাগনেট নয়, মেন হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল ম্যাগনেট। কারণ ন্যাচারাল ম্যাগনেটের আমি কী বললাম, ন্যাচারাল ম্যাগনেট ততটা স্ট্রং নয়, বাট এদের কোনো প্র্যাকটিক্যাল সেরকম ভ্যালু থাকে না, যার ফলে এ কিন্তু মডার্ন ডিভাইস বা কিছু ইকুইপমেন্টে ব্যবহার করা যাবে, ঠিক আছে। এবং কমার্শিয়ালি অ্যাকচুয়াল ম্যাগনেটকে ব্যবহার করার জন্য কিন্তু আর্টিফিশিয়ালি ম্যাগনেটকে তৈরি করতে হয়। এবং এই আর্টিফিশিয়ালি ম্যাগনেটকে তৈরি করার জন্য কোন কোন মেটেরিয়াল থেকে তৈরি করা হয়, এই আয়রন, স্টিল এবং আরও বিভিন্ন ম্যাগনেটিক সংকর ধাতু আছে, আরও কিছু ম্যাগনেটিক অ্যালয় থাকে, ঠিক আছে। এদের থেকে কিন্তু এই আর্টিফিশিয়াল ম্যাগনেটকে তৈরি করা হয়। তার ফলে এই ম্যাগনেটকে কিন্তু বিভিন্ন ইকুইপমেন্টকে, অনেক রকম ইকুইপমেন্টে কিন্তু বা অনেক রকম মেশিনে কিন্তু ম্যাগনেটকে ব্যবহার করা হয়, ঠিক আছে। একটি খুব ভালো টপিক যে এই আর্থকে, এখানে দেখা যাচ্ছে আর্থকে কিন্তু বলা হয় যে আর্থ বা পৃথিবী একটি নিজেই বিরাট বড় চুম্বক, নিজেই একটি বিরাট বড় চুম্বক, ঠিক আছে। তো এই পৃথিবী কেন বিরাট বড় চুম্বক, ঠিক আছে। এই যে পৃথিবীর যে চুম্বক, এই যে থিওরি, একে বলা হচ্ছে আর্থ ম্যাগনেটিজম। আর্থ ম্যাগনেটিজম কিন্তু অনেক বড় থিওরি, ঠিক আছে। আর্থ ম্যাগনেটিজম বা একে বলা হয় জিও ম্যাগনেটিজম, ঠিক আছে। তো এটি যদি আর্থের অ্যাকচুয়ালি নর্থ পোল হয়, এই সাইডে যদি এটি নর্থ পোল হয় আর্থের, এই নর্থকে বলছে জিওগ্রাফিক্যাল নর্থ, এবং এই দিকটি বলছে জিওগ্রাফিক্যাল সাউথ, অর্থাৎ এর ভৌগোলিক কিন্তু এরকমভাবে নর্থ আর সাউথ আছে। কিন্তু আর্থের ম্যাগনেট এমনভাবে থাকে, এই আর্থের ম্যাগনেটের উপর বেস করে কিন্তু এই দিকের পোলটিকে ম্যাগনেটিক নর্থ পোল বলা হয়, আরেকটি থাকে, এবং এই দিকেরটি ম্যাগনেটিক সাউথ পোল বলা হয়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটটি কিন্তু উল্টো দিকে থাকে, অর্থাৎ নর্থের দিকে সাউথ পোল থাকে, অর্থাৎ দক্ষিণ মেরু থাকবে ম্যাগনেটটির, আর সাউথের দিকে অর্থাৎ দক্ষিণের দিকে নর্থ পোল থাকবে, অর্থাৎ উত্তর মেরু থাকবে। এর ফলে কি হয়, একটি চুম্বক শলাকা বা যখন কম্পাসকে রাখা হয়, কম্পাসটি কিন্তু সবসময় নর্থ সাউথ ডাইরেকশন দেবে, এবং এই যে লাল পয়েন্টটি দেখাচ্ছে এটি কিন্তু নর্থকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু নর্থের সঙ্গে যেহেতু সাউথের অ্যাট্রাকশন হয়, সেখানে কিন্তু চুম্বক শলাকা এইরকমভাবে অবস্থান করবে, এই দিকটি নর্থ হবে, এই দিকটি সাউথ হবে। অ্যাকচুয়ালি কিন্তু আর্থ যে ম্যাগনেট সেটি কিন্তু উপরের দিকে সাউথ আছে, নিচের দিকে নর্থ আছে, ঠিক আছে। অ্যাট্রাকশনের জন্য কিন্তু চুম্বক শলাকা এই নর্থ সাউথ বরাবর কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। এইভাবে মোটামুটি একটি আর্থ কী কারণে ম্যাগনেট, আর্থের ভিতরে ম্যাগনেট কেমন আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে নর্থ পোল থেকে এই ম্যাগনেটিক ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, আবার সাউথ পোল হয়ে চুম্বকের ভিতর হয়ে কিন্তু এটা বেরিয়েছে, সেম এইভাবে কিন্তু এদিকেও হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আর্থ একটি অনেক বড় ম্যাগনেট এটি ধরা হয়। তো আমি আগেই বললাম যে ন্যাচারাল ম্যাগনেটকে কিন্তু ব্যবহার করা যাবে না, সবচেয়ে ভালো ম্যাগনেট হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট ইউজুয়ালি তৈরি করার সবচেয়ে ভালো প্রসেস, যে কোনো আয়রন বা স্টিল বার, এভাবে কোনো আয়রন বা স্টিল বার থাকবে, এবং এর সঙ্গে যদি কোনো তারকে পেঁচিয়ে দেওয়া হয়, এবং এখানে আমি যদি সাপ্লাই দিই, এই দুটো তার থেকে যদি আমি সাপ্লাই দিই, তাহলে কিন্তু এটি ম্যাগনেট হিসাবে কাজ করবে, ঠিক আছে। এর মধ্যে ম্যাগনেটিজম আসবে, এইভাবে কিন্তু এই ম্যাগনেটাইজ করা হয়, এবং এইভাবে কিন্তু ম্যাগনেটকে তৈরি করা হবে, আর্টিফিশিয়াল ম্যাগনেট। এবং এই আর্টিফিশিয়াল ম্যাগনেট যে তৈরি করা হলো, এর মধ্যে ম্যাগনেটিজম ধর্ম কতক্ষণ বজায় থাকবে তার উপর বেস করে কিন্তু দু ধরনের ম্যাগনেট আছে, মানে আর্টিফিশিয়াল ম্যাগনেটই দু ধরনের আছে। একটি হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, এটি হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেটের একটি প্রকার, আর এটি হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। তাহলে কী হলো, যে ম্যাগনেট তৈরি করার একটা খুব সহজ বা যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই প্রসেস হচ্ছে যে একটি আয়রন বা স্টিল বার, তার সঙ্গে আমি একটি কন্ডাক্টরকে পেঁচিয়ে দিলাম, এবং আমি যদি সাপ্লাই দিই তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করি, ইলেকট্রিক কারেন্ট, তাহলে কিন্তু এটি ম্যাগনেট হিসাবে কাজ করবে, এবং এর মধ্যে ম্যাগনেটিজম প্রপার্টি তৈরি হবে। এবং এই ম্যাগনেটিজম প্রপার্টি কতক্ষণ বজায় থাকবে তার উপর বেস করে কিন্তু এই ম্যাগনেট আর্টিফিশিয়াল ম্যাগনেট দু ধরনের হয়, একটি হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটি হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট, ঠিক আছে। তো এই পার্মানেন্ট ম্যাগনেট এটি আমরা দেখি কিছু কিছু ম্যাটেরিয়াল, যেমন হার্ডেন্ড স্টিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হার্ডেন্ড স্টিল
আর কিছু ম্যাগনেটিক অ্যালয় যেমন কোবাল্ট, স্টিল, টাংস্টেন স্টিল, এদেরকে যদি ম্যাগনেটাইজ করা হয় তাহলে অনেকক্ষণ ধরে, ওভার এ এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, অনেকক্ষণ ধরে কিন্তু এরা কিন্তু এই ম্যাগনেটিজমটাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, এবং এদের যে ম্যাগনেটিজম প্রপার্টি, এটিকে নষ্ট করা যাবে যদি এদেরকে মেকানিক্যাল শক বা হিটিং এইসব দেওয়া হয়। মানে মেকানিক্যাল শক বা হিটিং এইসব জিনিসের উপর বেস করে কিন্তু এদের ম্যাগনেটিজম প্রপার্টিকে নষ্ট করা যায়। বাট নর্মালি হার্ডেন স্টিল, কোবাল্ট স্টিল, টাংস্টেন স্টিল, এই ধরনের ম্যাটেরিয়াল মধ্যে যদি আমরা ম্যাগনেটিজম প্রপার্টি তৈরি করি তো সেটা কিন্তু অনেক দিন ধরে বা অনেক ওভার এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা থাকবে। এবং এই সমস্ত ম্যাগনেটগুলোকে বলছে পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেট কোথায় কোথায় ইউজ করা হবে না, পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। আর কোথায় ইয়ারফোনে ব্যবহার করা হয়, ইয়ারফোনে ব্যবহার করা হবে। মুভিং কয়েল লাউডস্পিকার, এই সমস্ত জায়গাতে কিন্তু এই পার্মানেন্ট ম্যাগনেটকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখব টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটের জন্য কে থাকছে না, আয়রন অথবা সফট স্টিল, আয়রন অর সফট স্টিল। ঠিক আছে, এদের মধ্যে যখন ম্যাগনেটিজম তৈরি করা হয় তখন এই ম্যাগনেটিজম ততক্ষণ থাকবে যতক্ষণ ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটাইজিং ফোর্স এদের মধ্যে অ্যাপ্লাই করা হবে। এবং যখনই ম্যাগনেটাইজিং ফোর্সকে রিমুভ করা হবে তখন তারা কিন্তু আবার তাদের ম্যাগনেটিজম বা এই যে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি, এটি কিন্তু তারা আবার লুজ করবে। তাহলে আয়রন বা সফট স্টিল এদের মধ্যে যতক্ষণ ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করব ততক্ষণ এরা কিন্তু এদের ম্যাগনেটিজম ধরে রাখতে পারবে। এবং যখনই আমি ম্যাগনেটাইজিং ফোর্সকে রিমুভ করব তখনই কিন্তু এরা আবার তাদের এই ম্যাগনেটিজম প্রপার্টিকে কিন্তু লুজ করবে। এবং এই ধরনের ম্যাটেরিয়াল থেকে যে সমস্ত ম্যাগনেটকে তৈরি করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটকে সেই সমস্ত জায়গাতে ইউজ করা হয় যেখানে টেম্পোরারি ম্যাগনেটিজম দরকার হয়। যেমন একটি ডিভাইসকে কিছু স্টিল পার্ট পিক আপ করার জন্য, তোলার জন্য ব্যবহার করা হচ্ছে, আবার তাদেরকে ছেড়ে দিতে হবে স্টিলের পার্টস। অর্থাৎ প্রথমে আমি তার মধ্যে তাকে ম্যাগনেটাইজ করবো, তারপর আবার তাকে আমি ডিম্যাগনেটাইজ করে দেবো, এভাবে কিন্তু কাজ করবে। তো এই ছিল পার্মানেন্ট ম্যাগনেট আর টেম্পোরারি ম্যাগনেট। আমরা এবার বুঝব যে পোলস অফ এ ম্যাগনেট, অর্থাৎ এই ম্যাগনেটের পোল বলতে কী বোঝায়। ঠিক আছে, যদি একটি ম্যাগনেটকে একটি আয়রন ফিলিং বা আয়রনের পাউডার এর উপর ডোবানো হয় বা রাখা হয় তাহলে কী দেখতে পাবো যে আয়রনের যে গুঁড়োগুলো, এই ম্যাগনেটের এই দুটি পয়েন্টে সবচেয়ে বেশি পরিমাণে কনসেন্ট্রেট করে আছে। ঠিক আছে, এই দুটি জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে কনসেন্ট্রেট করে আছে। এবং বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু এই ম্যাগনেটিক এফেক্ট কিন্তু সবচেয়ে বেশি। তাহলে এই যে কনভেনিয়েন্ট পয়েন্ট, যে পয়েন্টগুলোতে এই ম্যাগনেটিক এফেক্ট সবচেয়ে বেশি, এই পয়েন্ট দুটিকে কিন্তু ম্যাগনেটের দুটি পোল বলা হয়। এবং একটি ম্যাগনেটে জেনারেলি দুটি পোল থাকে, একটি নর্থ পোল এবং একটি সাউথ পোল। নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরু, পোল মানে হচ্ছে মেরু, আর সাউথ পোল মানে হচ্ছে দক্ষিণ মেরু। একটি ম্যাগনেটকে নর্মালি অবস্থায় যদি ঝুলিয়ে রাখা হয় বা একটি ম্যাগনেটকে পিভট দিয়ে যদি দাঁড় করানো হয় এই মিডিল বরাবর, তাহলে কিন্তু এর নর্থ সাউথ বরাবর কিন্তু থাকবে ম্যাগনেটটি, অন্য ডাইরেকশনে কিন্তু এটি থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে নর্থ সাইডে যেটি এন্ড পয়েন্ট, যেখানে ম্যাগনেটিক প্রপার্টি সবচেয়ে বেশি আছে এর, ঠিক আছে, ম্যাগনেটিক এফেক্ট সবচেয়ে বেশি আছে, এই একটি পয়েন্ট হচ্ছে নর্থ পোল এবং আরেকটি পয়েন্ট হচ্ছে সাউথ পোল। এই পোল সম্পর্কিত কয়েকটি তথ্য যেগুলো আমাদেরকে জানতে হবে। এই পোল সম্পর্কিত কিছু জিনিস, এটি যেমন হচ্ছে একটি বার ম্যাগনেট, এখানে দেখানো হলো যে এটি হচ্ছে এন পোল এবং এটি হচ্ছে এস পোল। পোল সম্পর্কিত কিছু তথ্য বলি আমি। একটি হচ্ছে যে পোলস অফ এ ম্যাগনেট ক্যান নট বি সেপারেটেড। পোলস
পোলস অফ এ ম্যাগনেট ক্যান নট বি সেপারেটেড। অর্থাৎ ম্যাগনেটের যে পোলগুলোকে এদের কিন্তু একে অপরের থেকে কিন্তু সেপারেট করা যাবে না। অর্থাৎ ম্যাগনেটের মধ্যে কিন্তু পোল থাকবেই। যদি এই ম্যাগনেটটিকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে দিই, তাহলে নতুন যে ম্যাগনেটটি হবে তারা কিন্তু একটি এন পোল এবং একটি এস পোল তৈরি হয়ে যাবে। এবং যতই টুকরো করি, ইনফিনিটি নাম্বার অফ টুকরো করে দিই না কেন, আলটিমেট কিন্তু এর মধ্যে নর্থ পোল এবং সাউথ পোল থাকবেই। আমরা আলাদা করে কিন্তু নর্থ পোলকে নিয়ে নিতে পারবো না, বা আলাদা করে কিন্তু সাউথ পোলকে আমরা কিন্তু নিয়ে নিতে পারবো না। তাহলে পোলস অফ এ ম্যাগনেট, ম্যাগনেটের যে পোল, এই পোলকে কিন্তু কোনো দিনই সেপারেশন করা যায় না। পোলস অফ এ ম্যাগনেট ক্যান নট বি সেপারেটেড। সেকেন্ড কেস হচ্ছে যে দুটো যে ম্যাগনেটিক পোল আছে, এই দুটো পোলের যদি ইকুয়াল স্ট্রেংথ থাকে, এই দুটো পোলে যদি ইকুয়াল স্ট্রেংথ হয় তাহলে বলা হবে যে পোল স্ট্রেংথ ইকুয়ালস টু এম। তখন পোল স্ট্রেংথ ইকুয়ালস টু এম ধরা হয়। এই পোল স্ট্রেংথকে এম দিয়ে লেখা হয়। ঠিক আছে, কখন এম দিয়ে লেখা হবে? যখন দুটি পোলেরই, ম্যাগনেটের যে দুটি পোল তাদের মধ্যে ইকুয়াল স্ট্রেংথ থাকে। পোল স্ট্রেংথ কী জিনিস এগুলো আমরা পরে পড়ব। তো যদি দুটি পোলের, এই ম্যাগনেটের দুটি পোলেরই ইকুয়াল স্ট্রেংথ থাকে, তাহলে পোল স্ট্রেংথকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 3 নম্বর কেস, লাইক পোল রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার। অর্থাৎ দুটি সমমেরু, অর্থাৎ এন মেরুর সামনে যদি আমি একটি এন মেরুকে নিয়ে আসি, এই ম্যাগনেটে যদি আরেকটি ম্যাগনেটে এর এন এস এরকমভাবে দেখানো হলো, এই যদি এন মেরুকে নিয়ে আসি, একে কী করবে? বিকর্ষণ করবে। বা এস মেরুর কাছে যদি আমি এস মেরুকে নিয়ে আসি, তাহলে কিন্তু এ বিকর্ষণ করবে। কিন্তু যদি এন মেরুর কাছে আমি যদি এস মেরুকে নিয়ে আসি, এসকে, তখন এ আকর্ষণ করবে। বা এসের কাছে যদি আমি এনকে নিয়ে আসি, তখন কিন্তু এ আকর্ষণ করবে। অর্থাৎ সমমেরু, অর্থাৎ লাইক পোলস রিপেল ইচ আদার, একে অপরকে বিকর্ষণ করে। এবং আনলাইক পোল, অর্থাৎ বিষম মেরু কী করে? অ্যাট্রাক্ট ইচ আদার, একে অপরকে কিন্তু আকর্ষণ করে। 4 নম্বর কেস হচ্ছে যে এই দুটি পোলের মধ্যে, এই ম্যাগনেটের দুটি পোলের মধ্যে যে ডিস্টেন্স, তাকে ম্যাগনেটিক লেন্থ বলা হয়। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পোলস অফ এ ম্যাগনেট ইজ কল্ড ম্যাগনেটিক লেন্থ। তাহলে 4 নম্বরে আমি কী বললাম? ম্যাগনেটিক লেন্থ। কোন লেন্থে? এই দুটি পোলের মধ্যে কিন্তু যে ডিস্টেন্স, এবং এটিকে 2L ধরা হয়। 2L, ঠিক। দুটি পোলের মধ্যে যে ডিস্টেন্স তাকে বলছে ম্যাগনেটিক লেন্থ। এবং এই ম্যাগনেটিক লেন্থ কিন্তু জিওমেট্রিক্যাল লেন্থের চেয়ে কম হয়। ঠিক আছে, ম্যাগনেটের কিন্তু যেটি জিওমেট্রিক্যাল লেন্থ হবে, অ্যাকচুয়াল যে ম্যাগনেটের কিন্তু লেন্থ হবে, তার চেয়ে কিন্তু এটি কম হয়। কারণ একদম শেষ পয়েন্টে কিন্তু এনএস থাকে না। সেই কারণে এই যে ম্যাগনেটিক লেন্থ কি হয়? স্লাইটলি লেস দেন জিওমেট্রিক্যাল লেন্থ অফ দ্য ম্যাগনেট। তাহলে কী বললাম? আর প্রথম এক্সাম্পল হচ্ছে একটি আয়রন ফিলিং বা আয়রন পাউডারের মধ্যে যদি ম্যাগনেটকে রাখা হয়, তাহলে দেখা যাবে যে দুটি সাইডে, এই দুটি সাইডে কিন্তু এই আয়রন ফিলিংগুলি কনসেন্ট্রেট করছে। এর থেকে বোঝা যায় যে ওই দুটি পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক এফেক্ট সবচেয়ে বেশি। এবং পাশের দুটি কনভেনিয়েন্ট পয়েন্টকে যদি আমরা লক্ষ্য করি, এই কনভেনিয়েন্ট পয়েন্ট, এদিকে ম্যাগনেটের দুটি পোল বলা হয়। একটি ম্যাগনেটে জেনারেলি দুটি পোল থাকে, একটি হচ্ছে নর্থ পোল আর একটি হচ্ছে সাউথ পোল। নর্মালি অবস্থায় যদি একটা ম্যাগনেটকে ঝুলিয়ে রাখা হয় বা কোনো একটি পিভট দিয়ে এর মিডিল বরাবর পিভট দিয়ে যদি ম্যাগনেটকে সাসপেন্ডেড করা হয়, তাহলে কি করা হবে? তাহলে কি দেখব আমরা? যে ম্যাগনেটটি কিন্তু নর্থ আর সাউথ বরাবর কিন্তু ডাইরেকশন নিয়ে নেবে, অটোমেটিক কিন্তু নেবে, অন্য কোনো ডাইরেকশনে কিন্তু ম্যাগনেটটি দাঁড়াবে না। ঠিক আছে, সেই কারণে বলা হয় যে ম্যাগনেটটি দুটি পোল আছে, একটি হচ্ছে নর্থ পোল আর একটি হচ্ছে সাউথ পোল। এবং এই নর্থ পোল আর সাউথ পোলকে কিন্তু কী ধর্ম পড়লাম? নর্মালি অবস্থায় সেপারেশন করা যায় না, এদেরকে সেপারেটেড করা যাবে না। যদি একটি ম্যাগনেটকে আমরা কেটে দিই, এমনকি ইনফাইনাইট নাম্বারে কাটি,
অনেকগুলো টুকরো করি তাও কিন্তু ছোটো ছোটো টুকরোগুলোর মধ্যে কিন্তু নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদি দুটি পোল ইকুয়াল লেন্থের হয় তাহলে পোল স্ট্রেংথকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, লাইক পোল রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার, অর্থাৎ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম মেরু কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। দুটি পোলের মধ্যে যে ডিস্টেন্স তাকে ম্যাগনেটিক লেন্থ বলা হয়। এই ম্যাগনেটিক লেন্থকে 2L দিয়ে লেখা হয়। ম্যাগনেটিক লেন্থ কিন্তু জিওমেট্রিক্যাল লেন্থের চেয়ে কিছু কম হবে, অবশ্যই কিছু কম হবে। এরপর আমরা পড়ব যে ম্যাগনেটিক ফোর্স, ল অফ ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, চুম্বকীয় যে বল তার যে সূত্র। ঠিক আছে, তো বিজ্ঞানী চার্লস কুলম, একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, একজন চার্লস কুলম, তিনি লক্ষ্য করেছিলেন যে দুটি আইসোলেটেড পোলকে যদি একে অপরের কাছে রাখা হয়, দুটি আইসোলেটেড পোল, ধরি দুটি আলাদা আলাদা পোল আছে, তাদেরকে যখন একে অপরের কাছে রাখা হবে তখন তারা নিজেদের মধ্যে একটি ফোর্স অনুভব করবে। তারা নিজেদের মধ্যে কিন্তু একটি ফোর্স অনুভব করবে এবং এই ফোর্স আকর্ষণীয় ফোর্স হতে পারে বা বিকর্ষণীয় ফোর্স হতে পারে। যদি দুটি আইসোলেটেড পোল সেম পোল হয় বা লাইক পোল হয় তাহলে কিন্তু তারা একে অপরকে বিকর্ষণ করবে। আবার তারা যদি আনলাইক পোল হয় তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করবে। তো চার্লস কুলম, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তিনি লক্ষ্য করেছিলেন, তিনি এটা অবজার্ভ করেন যে দুটি আইসোলেটেড পোলকে যদি একে অপরের কাছে রাখা হয় তাহলে তারা কিন্তু একটি ফোর্স অনুভব করে এবং তার উপর বেস করে তিনি একটি তত্ত্ব দেন। ঠিক আছে, যেটিকে আবার কুলমস ল অফ ম্যাগনেটিক ফোর্সও বলা হয়। এই সূত্রটিকে কুলমস ল অফ ম্যাগনেটিক ফোর্সও কিন্তু বলা হয়, অফ ম্যাগনেটিক ফোর্সও কিন্তু বলা হয়, ম্যাগনেটিক ফোর্স। তো এই ম্যাগনেটিক ফোর্সের কুলম্বের সূত্রটি কি? এর দুটি সূত্র আছে। একটিতে প্রথমে বলছে যে লাইক পোল রিপেল ইচ আদার, এটি আমি আগেই বললাম যে সমমেরু একে অপরকে বিকর্ষণ করবে, রিপেল ইচ আদার মানে বিকর্ষণ করা। না, আনলাইক পোল অর্থাৎ বিষম মেরু কী করবে? অ্যাট্রাক্ট ইচ আদার, একে অপরকে কিন্তু আকর্ষণ করবে। এর হচ্ছে দ্য ফোর্স বিটুইন টু ম্যাগনেটিক পোলস, এই দুটি ম্যাগনেটিক পোলসের মধ্যে যে ফোর্স, এই যে বল, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ, অর্থাৎ দুটি পোলের যে পোল স্ট্রেংথ তার গুণফলের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। তাহলে দুটি যদি পোল থাকে, একটি M1 আর একটি M2, দুটি ধরি পোল আছে, একটি M1 আর একটি হচ্ছে M2। ঠিক আছে, M1 M2 হচ্ছে তাদের পোল স্ট্রেংথ। দুটি পোল এখানে আছে এবং প্রথম পোলটির পোল স্ট্রেংথ হচ্ছে M1 এবং দ্বিতীয় পোলটির পোল স্ট্রেংথ হচ্ছে M2। তাহলে কী হচ্ছে? ফোর্স বিটুইন টু ম্যাগনেটিক পোলস, এই দুটি ম্যাগনেটিক পোলসের মধ্যে যে ফোর্স তারা অনুভব করছে, ফোর্সের মান কী হবে? তাদের যে পোল স্ট্রেংথ, এই পোল স্ট্রেংথের যে গুণফল, দ্য প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ, এই পোল স্ট্রেংথের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F ভ্যারিজেস M1 ইন্টু M2। ক্লিয়ার? M1 ইন্টু M2 আর কার সঙ্গে প্রপোর্শনাল? অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক? এফ এর কার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক? টু দ্য স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, এই সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স আছে তার স্কোয়ার। এই ডিস্টেন্স যদি ডি ধরা হয়, তার স্কোয়ার মানে ডি স্কোয়ার এর সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d স্কোয়ার এর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক? তাহলে ফোর্স বিটুইন দ্য টু ম্যাগনেটিক পোলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ, এটি হচ্ছে M1 ইন্টু M2, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ 1 স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, তাদের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স তার স্কোয়ার, অর্থাৎ 1/d স্কোয়ার। এটিকে একসঙ্গে করলে আমরা কী পাবো? এ ভ্যারিজেস M1 ইন্টু M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে যে লাইক পোল রিপেল ইচ আদার, আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার। আর সেকেন্ড হচ্ছে দ্য ফোর্স বিটুইন টু ম্যাগনেটিক পোলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স। ঠিক আছে, এবং এখান থেকে পাচ্ছি আমরা এফ ভ্যারিজেস M1 ইন্টু M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই ভ্যারিজেসকে তুলতে হলে কিন্তু কনস্ট্যান্ট আনতে হয় এখানে। ঠিক আছে,
এরপর আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড কী জিনিস? যেমন একটি চার্জকে কোনো জায়গায় রাখলে তার চারিপাশে একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে, তেমনি একটি ম্যাগনেট, যে একটি ম্যাগনেটকে রাখা হয় তাহলে তারও চারিপাশে কিন্তু সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের সামনে যদি আমরা কোনো আইসোলেটেড পোলকে নিয়ে আসি, সেও কিন্তু একটি ফোর্স অনুভব করবে, ঠিক আছে। এই যে রিজিয়নটা, এই ম্যাগনেটের চারিদিকে যে রিজিয়ন বরাবর অন্য কোনো পোলকে আনলে সেটি একটি ম্যাগনেটিক ফোর্স অনুভব করে ডিউ টু কুলম্বস ল, আমরা আগে পড়লাম। তো সেই রিজিয়নটিকে বলছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটি কিন্তু পোলের কাছে সবচেয়ে স্ট্রংগেস্ট হয় এবং পোল থেকে যত দূরে যাওয়া হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ সেটি কিন্তু কমতে থাকে, ঠিক আছে। তো আমরা কী দেখলাম যে একটি চার্জের চারিদিকে যেমন ইলেকট্রিক ফিল্ড থাকে, একটি রিজিয়ন জুড়ে, তেমনি একটি ম্যাগনেটের চারিদিকেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটি আইসোলেটেড একটি ম্যাগনেটিক পোলকে নিয়ে আসা হয় তাহলে সে কিন্তু একটি ফোর্স অনুভব করবে। সেই ফোর্সটি অ্যাট্রাকশনও হতে পারে এবং সেটি রিপালশন ফোর্সও কিন্তু হতে পারে। এবং ম্যাগনেটের চারিদিকে যে রিজিয়নটি জুড়ে এই ফিল্ডটি আছে, যে ফোর্সটি অনুভব করা হচ্ছে, এই ফিল্ডটিকে বলছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটি কিন্তু পোলের কাছাকাছি জায়গাতে স্ট্রংগেস্ট হয় এবং পোল থেকে যত দূরে যাওয়া হবে তত কিন্তু এ আরও উইক হয়ে যাবে, ঠিক। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলতে কী বোঝাচ্ছে না, দ্য স্পেস, এর সংজ্ঞা লিখতে হবে, দ্য স্পেস or field in which a magnetic pole experiences a force is called ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ দ্য স্পেস অর ফিল্ড, যে স্পেস বা ফিল্ডের মধ্যে একটি ম্যাগনেটিক পোল ফোর্স অনুভব করবে সেই রিজিয়নটাই হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডকে ম্যাগনেটের চারিদিকে কিছু ইমাজিনারি লাইন এখানে দেখতে পাচ্ছি, এই ইমাজিনারি লাইন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফিল্ডকে কী করা হচ্ছে, এই ছবিতে কি দেখানো হয় যে ম্যাগনেটের চারিপাশে কিছু ইমাজিনারি লাইন আছে, এই লাইনগুলোকে বলছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। এগুলো হচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স এবং এইগুলো দিয়ে কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ড এটিকে রিপ্রেজেন্ট করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এন পোল থেকে একটি ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বেরোচ্ছে এবং সেটি ঢুকছে কোথায় না, এস পোলে গিয়ে। এবং ম্যাগনেটের ভেতরে কী হবে, এই এস পোল থেকে কিন্তু সোজা এন পোলে আসবে এবং এইভাবে কিন্তু একটি লুপকে কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে কী হবে, লুপটি তৈরি হচ্ছে না, এন পোল থেকে বেরোচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, আবার এস পোলে ঢুকবে, এস পোল থেকে এরকম করে হবে, আবার এদিকে যাবে, এইভাবে কিন্তু একটি ফিল্ড আমরা পাবো এই চারিদিকে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্কে কিছু তথ্য, যে এই যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো হচ্ছে এটি রাবার ব্যান্ডের মতো কিন্তু রাবার ব্যান্ডের মধ্যে স্ট্রেচ হতে চায় এবং এটা যতটা সম্ভব শর্ট পসিবল ডিস্টেন্সে নিতে চায়। মানে এখান থেকে এদিকে যাওয়ার জন্য যতটা সম্ভব শর্ট পসিবল ডিস্টেন্স এরা কিন্তু নিতে চায় এবং রাবার ব্যান্ডের মতো এরা কিন্তু কাজ করে। এবং দুটি ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কিন্তু একে অপরকে রিপেল করবে, দে রিপেল ইচ আদার, এবং এরা একে অপরের সঙ্গে কিন্তু কোনোদিন টাচ হয় না, দে রিপেল ইচ আদার, এরা কিন্তু একে অপরের সঙ্গে টাচ হবে না, দে নেভার ক্রস ইচ আদার, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, দে নেভার ক্রস ইচ আদার, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে একটা ম্যাগনেটের চারপাশে যে ফিল্ড জুড়ে, যে রিজিয়ন জুড়ে একটি ম্যাগনেটিক পোল একটি ফোর্স এক্সপিরিয়েন্স করে, সেই রিজিয়নটি হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড কী হয় না, কিছু ম্যাগনেটিক লাইন অফ ফোর্স দিয়ে কিন্তু এটিকে ডিসক্রাইব করা হয়। এর চারিদিক জুড়ে কী আছে, কিছু ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আছে যেগুলো এন পোল থেকে বেরিয়ে এস পোলে ঢুকছে এবং ম্যাগনেটের ভিতরে এস পোল থেকে আবার এনে যাচ্ছে। এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো কিন্তু একে অপরকে রিপেল করে এবং এরা কিন্তু কোনো দিন একে অপরকে ক্রস করবে না, ঠিক আছে। এরপর আমরা পড়ব
যে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক ইফেক্ট কী আছে। একটি ইলেকট্রিক তার বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হবে, এটি যদি কন্ডাক্টর হয়, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন কী হয়, এই চারদিকে পুরো তার জুড়ে কিন্তু একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটিকে বলা হয় ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টের অনেক এফেক্ট আছে। ইলেকট্রিক কারেন্টের হিটিং এফেক্ট আছে, অর্থাৎ একটি তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট পাস হবে তখন তারটি গরম হবে, এটি হচ্ছে ইলেকট্রিক কারেন্টের হিটিং এফেক্ট। এই ইলেকট্রিক কারেন্টের হিটিং এফেক্টের উপর বেস করে যেমন হিটার তৈরি করা হয়েছে, ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক এফেক্টের উপর বেস করে কিন্তু জেনারেটর, ট্রান্সফর্মার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, আবার ইলেকট্রিক কারেন্টের কেমিক্যাল এফেক্ট আছে। ইলেকট্রিক কারেন্টের কেমিক্যাল এফেক্টের উপর বেস করে কিন্তু ব্যাটারিকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এমনি অনেক এফেক্ট আছে ইলেকট্রিক কারেন্টের। ইলেকট্রিক কারেন্টের একটি এফেক্ট হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ কোনোটি তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট পাস হবে তখন কিন্তু তারটি চারিদিকে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এইভাবে কিন্তু তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টকে পাস করিয়ে এবং তারকে পেঁচিয়ে কিন্তু ম্যাগনেট তৈরি করা যায়, এটি আমি আগেই কিন্তু বললাম। ঠিক আছে, এই ম্যাগনেট ফিল্ডের ডাইরেকশন কী করে লেখা হয়, যদি এটি একটা নর্থ পোল হয় আমি ধরছি এবং এটি একটি সাউথ পোল হয়, তাহলে নর্থ থেকে সাউথের দিকে যদি আসে তাহলে এইভাবে কিন্তু ডাইরেকশানে দেওয়া হবে, অর্থাৎ এইদিকে, অর্থাৎ নর্থ থেকে কিন্তু সাউথের দিকে আসছে বা এই বরাবর কিন্তু এইভাবে ডাইরেকশন দেখানো যায়। ঠিক আছে, ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের ডাইরেকশন কিন্তু এরকমভাবে দেখানো যায়। এটি হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এই ম্যাগনেটিক এফেক্টের পরে ফলে যে কীভাবে কারেন্ট পাস করলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, এটিকে বোঝার জন্য আমাদেরকে রাইট হ্যান্ড রুল কিন্তু বুঝতে হবে। রাইট হ্যান্ড রুল, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। রাইট হ্যান্ড রুল, ডান হাতে একটি তারকে এভাবে মুঠো করে ধরে, ঠিক আছে, যদি ডান হাতে একটি কন্ডাক্টরকে হোল্ড করা হয় এবং এর থাম অর্থাৎ বুড়ো আঙুলকে সেই দিকে রাখা হবে যেদিকে আমার কারেন্ট পাস হচ্ছে। এই তারটি দেখতে পাচ্ছি কারেন্ট এইদিকে পাস হচ্ছে এবং এই বরাবর কিন্তু বুড়ো আঙুল আছে। তাহলে বুড়ো আঙুল বরাবর, বুড়ো আঙুলের ডাইরেকশন যদি আমরা কারেন্টের ডাইরেকশনের সঙ্গে মিলিয়ে দিই তাহলে অন্যান্য আঙুলগুলি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে ব্যাখ্যা করবে। ঠিক আছে, হোল্ড দ্য কন্ডাক্টর ইন দ্য রাইট হ্যান্ড উইথ থাম্ব পয়েন্টিং দ্য ডাইরেকশন অফ কারেন্ট, দেন দ্য ফিঙ্গার্স উইল পয়েন্ট দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে ডান হাতে কন্ডাক্টরটিকে ধরে যদি থামকে অর্থাৎ বুড়ো আঙুলকে কারেন্টের ডাইরেকশন বরাবর রাখা হয় তাহলে কিন্তু অন্যান্য আঙুলগুলি কী করবে না, পুরো কন্ডাক্টরটি জুড়ে কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে কিন্তু প্রকাশ করবে। ঠিক আছে, এবং এখানে এই ছবিটি থেকে আমরা বুঝতে পারছি যে এইভাবে যদি কন্ডাক্টরটিকে ধরে রাখা হয় তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এই ধরনের ডাইরেকশনকে বলছে কিন্তু অ্যাকচুয়ালি এটা এইভাবেও হতে পারে, এই ডাইরেকশনটিকে বলছে কিন্তু ক্লক ওয়াইজ ডাইরেকশন। এইভাবে কিন্তু দেখলে কিন্তু যদি আমরা এই সাইড থেকে দেখি তাহলে ক্লক ওয়াইজ ডাইরেকশনে কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে, এখন আরও কতগুলো জিনিস এখানে মনে রাখতে হবে যে কন্ডাক্টরের মধ্যে এই কারেন্ট যত বাড়বে, গেটার কারেন্ট তত বেশি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তত স্ট্রং হবে, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড। যে কন্ডাক্টরের মধ্যে যত কারেন্ট বাড়বে তত ম্যাগনেটিক ফিল্ড কিন্তু স্ট্রং হবে, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক, এই ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টরের কাছাকাছি অর্থাৎ কন্ডাক্টরের সামনাসামনি জায়গাতে বেশি স্ট্রং হয় এবং কন্ডাক্টর থেকে যত দূরে সরে যাওয়া যাবে এই দূরে তত কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তার যে স্ট্রেংথ সেটি কিন্তু কমে যাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড নিয়ার দ্য কন্ডাক্টর ইজ স্ট্রঙ্গার অ্যান্ড বিকামস উইকার অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টরের কাছাকাছি কিন্তু স্ট্রং হয়, কন্ডাক্টর থেকে যত দূরে যাওয়া যাবে তত কিন্তু এ উইক হবে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এখানে আমি বললাম ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দুটি হতে পারে, অর্থাৎ এই ডাইরেকশনও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। ঠিক আছে, কিন্তু এটি ডিপেন্ড করবে কারেন্টের উপর এবং কারেন্টের ডাইরেকশনের উপর বেস করে কিন্তু একজন এই রাইট হ্যান্ড রুলের উপর বেস করে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন সেটিকে কিন্তু বার করা যেতে পারে। ঠিক আছে, তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু ক্লকওয়াইজ হতে পারে এবং অ্যান্টি ক্লকওয়াইজও কিন্তু হতে পারে। এটি কিন্তু কারেন্টের ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে এবং এটিকে বার করার জন্য কিন্তু রাইট হ্যান্ড রুল লাগবে। ঠিক আছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের যে শেপ, এই শেপ কিন্তু কন্ডাক্টরের যে শেপ তার উপর কিন্তু ডিপেন্ড করে। দ্য শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন দ্য
শেপ অফ দ্য কন্ডাক্টার। ঠিক আছে, শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিপেন্ডস অন দ্য শেপ অফ দ্য কন্ডাক্টার। এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখার জন্য আমরা দেখলাম যে কারেন্টের ডাইরেকশন দেখা দরকার, এবং কারেন্টের ডাইরেকশনকে দেওয়ার জন্য কিন্তু দুটো জিনিসকে আরও ইউজ করা হয়, একটি হচ্ছে ডট আর একটি হচ্ছে ক্রস। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অবজারভার আছে, অর্থাৎ এখান থেকে দেখা হচ্ছে, এখানে কিন্তু অবজারভার আছে। কারণ অবজারভার থেকে যখন কারেন্ট দূরে যাবে, অর্থাৎ কারেন্ট ফ্লোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, তখন কিন্তু ক্রস দেওয়া হয়, এখানে কিন্তু ক্রস দেওয়া হয়েছে। এবং অবজারভারের দিকে যখন কারেন্ট আসছে, ঠিক আছে, কারেন্ট ফ্লোয়িং টুয়ার্ডস দ্য অবজারভার, তখন কিন্তু এখানে ডট দেওয়া হয়। এটি হচ্ছে কিন্তু ডট অ্যান্ড ক্রস নোটেশন, ডট অ্যান্ড ক্রসের কনসেপ্ট। ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু প্রয়োজনীয় যে ম্যাগনেটিক এফেক্ট একটা সার্কিটে দেখার সময় কারেন্টের ডাইরেকশন, অর্থাৎ কারেন্ট দূরে যাচ্ছে না অবজারভারের কাছে আসছে, এটি কিন্তু দেখা দরকার। এই জন্য কিন্তু ডট অ্যান্ড ক্রস নোটেশনকে ইউজ করা হয়। ঠিক আছে, ইট ইজ সামটাইমস নেসেসারি টু ভিজুয়ালাইজ দ্য ম্যাগনেটিক এফেক্টস ইন সার্কিটস হোয়ার দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যাওয়ে অর flowing towards an observer। ঠিক আছে, ফর দিস পারপাস ডট অ্যান্ড ক্রস নোটেশন ইজ ইউজড। ঠিক আছে, যখন কারেন্ট অবজারভার থেকে দূরে ফ্লো হচ্ছে, অবজারভার থেকে চলে যাচ্ছে কারেন্ট, তখন আমি কিন্তু ক্রসকে ইউজ করব। আর যখন অবজারভারের দিকে আসছে, তখন কিন্তু আমি ডটকে ইউজ করব। এরপরে আরও কিছু আমরা টার্মোলজি বা কিছু ডেফিনেশন পড়ব ম্যাগনেটিক সার্কিটের পরের ক্লাসে, এবং আরও অনেক কিছু পড়ব। এবং আস্তে আস্তে এই ক্লাসটি পড়তে হবে, কারণ ম্যাগনেটিক সার্কিটের কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ারভাবে না জানলে ম্যাগনেটিক সার্কিটে অনেক অঙ্ক আছে যেগুলো করা যাবে না, এবং বিভিন্ন ধরনের মেশিন, অর্থাৎ ট্রান্সফর্মার, ডিসি জেনারেটর, ডিসি মোটর, এগুলো আমরা পড়তে পারবো না। ঠিক আছে, সেখানে আস্তে আস্তে ক্লিয়ারভাবে কিন্তু এই চ্যাপ্টারটা আমি পড়াবো। প্রথমে আমরা কিছু ইম্পর্ট্যান্ট টার্মোলজি জানবো এই ম্যাগনেটিজমের উপর। ঠিক আছে, এই ম্যাগনেটিক সার্কিটের কিছু ইম্পর্ট্যান্ট টার্ম আছে, যাতে ডেফিনেশন এবং তাদের সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। এর ফলে আমাদের পরবর্তীকালে ম্যাগনেটিক সার্কিট বুঝতে সুবিধা হবে। এবং এইগুলো কিন্তু খুব বেসিক টার্ম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টার্ম। প্রথমে বলছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্স কী জিনিস? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি এই ইলেকট্রিশিয়ানের ফাউন্ডেশন ব্যাচ তোমরা নিতে চাও, পারচেস করতে চাও, তো প্রাইস তো তোমাদের আগেই বলেছি, মাত্র 699 টাকা প্রাইস আছে, অফার প্রাইস আছে। যদি কেউ নিতে চাও এই প্রাইসেই পাবে। এটা নেওয়ার জন্য কি করতে হবে? সিম্পল, তোমাদের যে নাম্বার আছে, এই নাম্বারে ইলেকট্রিশিয়ান, যে ব্যাচটা নিতে চাও, ইলেকট্রিশিয়ান, ফিটার, পিডিএফ, যা কিছু নিতে চাও সেটা লিখে পাঠাবে ইলেকট্রিশিয়ান বলে। তোমাকে একটা পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, গুগল পে, স্ক্যানার কোড সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাকে 5 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হবে। তোমাদের আরও একবার জানিয়ে রাখি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 14,000 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেটার প্রাইস আছে মাত্র 699 টাকা পিডিএফে, এবং হোম ডেলিভারি কি বলেছিলাম 1599 টাকা। প্রিন্ট যদি হোম ডেলিভারি চাও, এই সাবজেক্টগুলোর জন্য সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে। এবং এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল ব্যাচ নাও অথবা রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ নাও, একটাই প্রাইস আছে 1499, কিন্তু এই প্রাইসটা বললাম বেড়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাচটা নেওয়ার চেষ্টা করো। এটা কিন্তু 1999 বা 2499 কিন্তু হয়ে যাবে। 2499 টাকায় ব্যাচটার প্রাইস হয়ে যাবে। আর রেলওয়ে আরপিএফ এসআই কনস্টেবলের জন্য স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেটা 1299 টাকা প্রাইস আছে। আর যদি আরপিএফ ম্যাথের স্পেশাল ব্যাচ চাও, ম্যাথের জন্য অনলি ফর আরপিএফের, সেটার প্রাইস আছে 499। সব কিছুর জন্যই এই একটাই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, কল করো, হোয়াটসঅ্যাপ করো, যাই করো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর যদি কেউ চাও আমাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে নেওয়ার জন্য, তো ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি। সেখান থেকে সিম্পল ইনস্টল করে রেজিস্টার করবে। রেজিস্টারে ক্লিক করার পর ফোন নাম্বার দেবে, ফোন নাম্বারে দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, ব্যাস খুলে যাবে, অ্যাপ্লিকেশন খুলে যাবে, পেড কোর্সে যাবে। পেড কোর্সে যাওয়ার পরে তোমরা এখানে সমস্ত কোর্স পেয়ে যাবে। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা সমস্ত কিছু নিতে পারো। যদি পিডিএফ এখান থেকে নিতে চাও, স্টাডি মেটেরিয়ালে যাবে পিডিএফ নেওয়ার জন্য। আর যদি প্রিন্ট নিতে চাও, বুক নিতে চাও, তাহলে বুকে যাবে, বুক অপশানে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। আর কোর্সের জন্য বললাম, পেড কোর্সে এসে এখান থেকে যে কোনো কোর্স তোমরা ডাইরেক্ট বাই করতে পারো। ঠিক আছে? আর কোথাও কোনো রকম যদি কোনো সমস্যা থাকে, কোনো এনকোয়ারি থাকে, তোমরা এই নাম্বারে কল করবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কমেন্টে অবশ্যই বলবে ভিডিও কেমন লাগলো বা তোমরা কী ধরনের ভিডিও চাইছো, কী চাইছো, ডিটেলস তোমাদের যা কিছু বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যারা ইলেকট্রিশিয়ান কোর্স নিতে চাইছিল, যারা ডেমো ভিডিও দেখতে চাইলে তাদের সাথে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। বাই।